গতদিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি আমরা। গতদিন হচ্ছে আমরা একটা ভিডিও দেখেছিলাম এবং ভিডিওতে আমরা হচ্ছে সিমুলেশনের বিভিন্ন প্রকারভেদ এবং মডেলিংয়ের বিভিন্ন টাইপ দেখেছিলাম। তো সেই ক্লাসটার পরে আমরা শুরু করছি আজকে থেকে সিমুলেশনের ডেফিনেশন বা এই 6 নাম্বার স্লাইড থেকে। হ্যাঁ, তোমাদের হচ্ছে সিমুলেশন এর ডেফিনেশনটা যেভাবে এখানে আছে সেটা হচ্ছে simulation is the imitation of the operation of a real world process. imitation of operation, ঠিক আছে, প্রসেস অর সিস্টেম, রিয়েল ওয়ার্ল্ড প্রসেস অর সিস্টেম। এখানে আসলে সিস্টেমটা বোঝাচ্ছে যে কোনো একটা সিস্টেম, রিয়েল ওয়ার্ল্ড সিস্টেমকে আমরা অনুকরণ করে একটা সিমুলেশন সিস্টেম তৈরি করব, সেটাই হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করব এই সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য। অর্থাৎ এই সিমুলেশন জাস্ট এর ইমিটেশন, ঠিক আছে, শুধুমাত্র জাস্ট ওই কপি করব আমরা বিভিন্ন ধরনের প্রপার্টিজ, বিহেভিয়ার মডেল হয়ে ব্যবহার করে, বিভিন্ন ধরনের মডেল ব্যবহার করে আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রসেস বা সিস্টেমের অপারেশনগুলোকে সিমুলেট করব, ঠিক আছে। যেমন লাইভ সিমুলেশন যেটা ছিল সেটা হচ্ছে বাই হ্যান্ড দিয়ে করা সম্ভব, আর ভার্চুয়াল অথবা তোমার হচ্ছে যে আমরা দেখেছিলাম যে গতদিন কনস্ট্রাকটিভ সিমুলেশন, সেটা দিয়ে আমরা কম্পিউটার দিয়ে করব, ঠিক আছে। এটা হচ্ছে ডেফিনিশন, সিমুলেশনের ডেফিনিশন। এখন আমরা সিমুলেশনটা করব হচ্ছে একটা সিস্টেমের উপরে, ঠিক আছে। সিমুলেশনটা করব আসলে রিয়েল ওয়ার্ল্ড প্রসেস আর সিস্টেম। তো সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে, এটা সিস্টেমের ডেফিনিশন, ঠিক আছে। সিস্টেম এ গ্রুপ অফ অবজেক্টস। সিস্টেম হচ্ছে আসলে একটা গ্রুপ অফ অবজেক্টস, যেই গ্রুপ অফ অবজেক্ট হলো জয়েন টুগেদার। কীভাবে জয়েন করা হয়েছে? ইন সাম রেগুলার ইন্টারাকশন অর ইন্টারডিপেন্ডেন্স। মানে অনেকগুলো গ্রুপ অফ অবজেক্ট আছে যেগুলোকে একসাথে যুক্ত করে একটা নির্দিষ্ট টাস্ক অ্যাচিভ করা হয়, সেটা হচ্ছে সিস্টেম, অ্যাকমপ্লিশমেন্ট অফ সাম পারপাস, ঠিক আছে। মানে আমাদের একটা সিস্টেমের অনেকগুলো ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট থাকবে, সেই ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্টগুলো একটা একটার সাথে কমিউনিকেট করবে, কমিউনিকেট করে কোনো একটা স্পেসিফিক গোল অ্যাচিভ করবে, সেটা হচ্ছে একটা সিস্টেম। তো আমাদের এখানে যে দুইটা কনসেপ্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সিস্টেমটা কোনটা, সিস্টেমের বাউন্ডারি কোনটা, সিস্টেমের বাউন্ডারির বাইরে যেটা আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। অর্থাৎ সিস্টেমের বাউন্ডারি কনসেপ্টটা, সিস্টেম এনভায়রনমেন্টটা, এই দুটো ডিফাইন করবে আমাদের যে কোনো একটা স্পেসিফিক সিস্টেম। যেমন ধরো যে রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম্পল যদি বলি, যে রাজশাহী ইউনিভার্সিটির তোমার অ্যাডমিশন সিস্টেমটা, এটা তোমার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন সেলটা বা আইসিটি বা অ্যাডমিশনের সাথে যে যারা যারা রিলেটেড তাদের মধ্যেই সীমাবদ্ধ, আর ওটাই হচ্ছে তাদের বাউন্ডারির মধ্যে পড়বে। আর ইন জেনারেল রাজশাহী ইউনিভার্সিটির বাইরের যারা থাকছে তারা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির এই অ্যাডমিশন সিস্টেম বা যে কোনো একটা সিস্টেমের সিস্টেম এনভায়রনমেন্ট। এই জিনিসটা জানা প্রয়োজন, কারণ হচ্ছে এ সিস্টেম ইজ অফেন অ্যাফেক্টেড বাই চেঞ্জেস অকারিং আউটসাইড দ্য সিস্টেম। বিভিন্ন ধরনের চেঞ্জ যদি হয় সিস্টেমের বাইরে এনভায়রনমেন্টে, তারপরেও সেটা ইফেক্ট করতে পারে সিস্টেমের উপরে। যেমন ধরো এখন যে সমস্যাটা চলছে, আমাদের ক্লাস হচ্ছে না বা কোনো স্কুল কলেজ চলছে না, বন্ধ আছে, সুতরাং কোনো ধরনের অ্যাডমিশন সিস্টেম তো চলার সম্ভাবনা এখন নাই। অর্থাৎ সিস্টেমের এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট আমাদের সিস্টেমের উপর আসতে পারে। জাস্ট ওটা নির্ধারণ করবে যে আমাদের বাউন্ডারিটা কোন, বাউন্ডারিটার মধ্যে আমার সিস্টেমটা আছে, বাউন্ডারির বাইরের সব কিছু হচ্ছে সিস্টেমের এনভায়রনমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সিমুলেশন। সিমুলেশনটা আসলে আমরা মেনলি কী কী কাজ করি, সিমুলেশন করা মানে কী কী কাজ করা বোঝায়, সেগুলো হচ্ছে এগুলো: জেনারেশন অফ অ্যান আর্টিফিশিয়াল হিস্ট্রি অফ এ সিস্টেম এবং অবজারভেশন। আমরা হচ্ছে আমাদের সিস্টেম ব্যবহার করে যে কোনো একটা সিস্টেমের আর্টিফিশিয়াল হিস্ট্রি তৈরি করব এবং পরে সেই আর্টিফিশিয়াল হিস্ট্রিটাকে স্টাডি করে বিভিন্ন ধরনের রেজাল্ট বের করার চেষ্টা করব, ঠিক আছে। কনক্লুশন করার টানবো কি? হ্যাঁ, আজকে স্যার রেকর্ড করা হচ্ছে ক্লাস? হ্যাঁ, রেকর্ড করা সমস্যা নাই, আমি রেকর্ডের বিষয়টা তোমাদের দিয়ে দেবো, আমি আলাদা করে, চিন্তা করো না। রেকর্ড করা হচ্ছে অলরেডি, এখানে দেখাচ্ছে না, এটা আমি সেপারেটলি রেকর্ড করছি। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের সিমুলেশনের দুইটা মেন কাজ, একটা হচ্ছে আর্টিফিশিয়াল হিস্ট্রি জেনারেট করব এবং সেই হিস্ট্রিটাকে অবজার্ভ করব, ঠিক আছে। দেন অবজার্ভ করে আমাদের কাজটা হচ্ছে কি, যে কোনো ধরনের একটা স্পেসিফিক ডিসিশন, যেই কারণে আমরা সিমুলেশনটা করছি সেই ডিসিশনটা টেনে বের করব, যে আমাদের আদৌ কোনো একটা ফ্রুটফুল রেজাল্ট আসছে কি আসছে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে এখন যেগুলো দেখব সেটা হচ্ছে সিমুলেশনটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব, মানে কোন কোন স্পেসিফিক কাজগুলো অ্যাচিভ করার জন্য বা স্পেসিফিক টাস্ক অ্যাচিভ করার জন্য আমরা সিমুলেশনটা ব্যবহার করব, মানে কোন কোন ক্ষেত্রে সিমুলেশনটা অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। প্রথমটা হচ্ছে যে একটা কমপ্লেক্স সিস্টেমের সাবসিস্টেমকে যদি আমাদের ভালো মতো বুঝতে হয়, ইন্টারনাল ইন্টারাকশনস অফ এ সাবসিস্টেম ইন এ কমপ্লেক্স সিস্টেম, অর্থাৎ একটা সিস্টেম আছে অনেক বেশি কমপ্লেক্স, কিন্তু তার ইন্টারনাল সাবসিস্টেমগুলোকে আমাদের ভালো মতো বোঝার জন্য আমরা সিমুলেশন করব। দেন তারপরেরটা হচ্ছে বিভিন্ন ধরনের চেঞ্জ করার পরে কী কী ধরনের ইফেক্ট আসতে পারে, যেমন ইনফরমেশনাল চেঞ্জ করলে, অর্গানাইজেশনাল চেঞ্জ করলে, এনভায়রনমেন্টাল চেঞ্জ করলে কী কী ধরনের ইফেক্ট আসতে পারে, সেই ইফেক্টগুলো জানার জন্য আমরা সিমুলেশন করব, ঠিক আছে। যেমন ধরো একটা এক্সাম্পল এখানে বলা আছে যে ফলস ফায়ার অ্যালার্ম হলে কী ধরনের চেঞ্জ হতে পারে, তারপরে হচ্ছে রিমুভিং সুপারভাইজার, কোনো একটা সুপারভাইজারকে সরাই নিলে সিস্টেমের কেমন চেঞ্জ হতে পারে, তারপরে যদি একটা এনভায়রনমেন্টে আমাদের ইন জেনারেল ওয়ার্ক এনভায়রনমেন্টে আমরা যদি লাঞ্চ ইন্ট্রোডিউস করি তাহলে কী ধরনের চেঞ্জ হতে পারে, এইগুলো হচ্ছে জানার জন্য সিমুলেশন করা যেতে পারে। এগুলো মেইনলি এই টোটাল পয়েন্টটা হচ্ছে লাইভ সিমুলেশনের সাথে রিলেটেড। তারপরে আরেকটি কি, যে টু গেইন নলেজ অ্যাবাউট ইমপ্রুভমেন্ট অফ এ সিস্টেম, অর্থাৎ কোনো একটা সিস্টেম ইমপ্রুভ করার জন্য কী কী ধরনের কাজ করা যেতে পারে সেই জিনিসটা, সেই আইডিয়াটা বের করার জন্য আমাদের সিমুলেশন করা যেতে পারে। আরও অনেক জায়গাতে সিমুলেশন করা যেতে পারে, যেমন ফাইন্ডিং ইম্পর্টেন্ট ইনপুট প্যারামিটার্স উইথ চেঞ্জিং সিমুলেশন ইনপুটস, মানে আমাদের সিমুলেশন যে কোনো একটা সিস্টেমের ইনপুটগুলো কী কী, সেই ইনপুটগুলোকে কী কী ধরনের চেঞ্জ করলে আমাদের সিমুলেশনটা কীভাবে সিস্টেমটা কীভাবে চেঞ্জ হচ্ছে সেই স্টাডিটা করতে হলে আমাদের সিমুলেশন করা যেতে পারে। আচ্ছা, আরও অনেক জায়গাতে সিমুলেশন আমরা ব্যবহার করি, যেমন তোমার নিউ ডিজাইন এবং পলিসি, এই যে কোনো ধরনের নতুন ডিজাইন বা পলিসি ইমপ্লিমেন্ট করার আগে সিমুলেশন করা যেতে পারে যে আসলে ওই ডিজাইনটা বা ওই পলিসিটা আসলে ইফেক্টিভ কিনা। তারপরে ট্রেনিংয়ের জন্য সিমুলেশন করা হয় অলরেডি, বিভিন্ন ধরনের ট্রেনিং, রিয়েল ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিতে কাজ করার আগে তাকে ট্রেনিং করানো হয়, ড্রাইভিং শেখানোর, ডাইরেক্ট গাড়ি বা বিমান চালকের আগে, মানে বিমান চালানোর আগে তাকে ট্রেনিং করানো হয়। কস্ট খুব কম হবে স্বাভাবিক, কারণ আসলে যদি লস হয় তাহলে তো আসলে লাভ হচ্ছে না, সুতরাং তাকে সিমুলেট করে এক্সপার্ট করে নিয়ে বা অ্যাটলিস্ট রেডি করে নিয়ে তাকে রিয়েল ওয়ার্ল্ডে বা রিয়েল সিস্টেমে অ্যাটাচ করা হয়। আরও অনেক জায়গাতে সিমুলেশন করা যায়, যেমন প্ল্যান ক্যান বি ভিজুয়ালাইজড উইথ অ্যানিমেটেড সিমুলেশন। এখন তোমার যে কোনো ধরনের কনস্ট্রাকশন বিল্ডিং যেগুলো তৈরি করা হয় তার আগে তো 3D মডেল তৈরি করা হয়, তাই না, অটোক্যাড দিয়ে বা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে 3D মডেল করা হয়, এবং সেক্ষেত্রে কোন জায়গায় কী থাকবে, কোন কমিউনিটির সাথে কীভাবে কমিউনিকেশন হবে ইত্যাদি, সেগুলো আমরা সিমুলেশন দিয়ে করতে পারি। তারপরে মডার্ন সিস্টেম যেগুলো খুব কমপ্লেক্স সিস্টেম সেগুলোর ইন্টারনাল ইন্টারাকশন জানার জন্য আমরা সিমুলেশন করতে পারি। এটা স্বাভাবিক, যেমন বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে অনেকগুলো স্পেসিফিক ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টগুলো একটা আরেকটার সাথে কাজ করে আমাদের ফাইনাল প্রোডাক্টটা তৈরি করে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা স্পেসিফিক কম্পোনেন্ট থেকে শুরু করে পুরো সিস্টেমটাকে আমরা সিমুলেট করতে পারি, করে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের স্পেসিফিক পার্টের উপর ডিসিশন নিতে পারি, অনেক কিছু করা সম্ভব। এই সকল ক্ষেত্রে আমরা হচ্ছে সিমুলেশনকে অ্যাপ্রোপ্রিয়েট টুল হিসেবে বেছে নেব, ঠিক আছে। আচ্ছা, কোন কোন সময় সিমুলেশনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না, অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু আমরা সিমুলেশন করব না, হ্যাঁ, সব ক্ষেত্রে সিমুলেশন করা যাবে না, ঠিক আছে। কোন কোন ক্ষেত্রে আমরা করব না সেটা হচ্ছে এগুলো, যেমন যদি কোনো একটা প্রবলেম কমন সেন্স দিয়ে সলভ করা সম্ভব হয়, কোনোই মানে নেই সেক্ষেত্রে সিমুলেশন করার, ঠিক আছে। কমন সেন্স মানে আমরা জানি যে এটা করলে এটা হবে, সুতরাং সিমুলেশন করার কোনো প্রয়োজন নেই। একইভাবে অ্যানালিটিক্যালি এবং লজিক্যালি যদি
জিনিস, কোনো একটা প্রবলেমকে সলভ করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সিমুলেশন করার প্রয়োজন নাই। একইভাবে আবার যদি এরকম হয় যে ডাইরেক্ট এক্সপেরিমেন্ট করা সম্ভব হয় এবং সহজ হয়, সেক্ষেত্রে সিমুলেশন করার প্রয়োজন নাই। মানে এমন একটা সিস্টেম যেখানে আমরা কোনো একটা নতুন পলিসি বা নতুন একটা নিয়ম চালু করতে চাচ্ছি, সেই জিনিসটা চালু করার জন্য আমরা সরাসরি চালু করে দিলে সুবিধা বেশি, নতুন করে আলাদা করে ছোট সিমুলেট করে ইমপ্লিমেন্ট করার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা সিমুলেশন করব না। আরও যেমন কারণ আছে, যদি কস্ট এক্সিড করে যায় সেভিংয়ের চাইতে, মানে অনেক বেশি খরচ করে যাচ্ছে সিমুলেশন করতে গেলে, সেক্ষেত্রে সিমুলেশন করব না। একইভাবে যদি টাইম না থাকে, রিসোর্স না থাকে, তাহলেও সিমুলেশন করার কোনো প্রয়োজন নাই। আবার যদি সিস্টেম খুব কমপ্লেক্স হয়, তাহলেও সিমুলেশন করার প্রয়োজন নেই। কমপ্লেক্স হওয়া মানে হচ্ছে যে আমাদের ধরো যে রিসার্চ রিলেটেড একটা সিমুলেশন করছি, যেটা ধরো 1 মাস 2 মাস চালানো লাগছে, অথবা যে রেজাল্ট আমরা পাচ্ছি সেই রেজাল্ট আসলে ধরো কোনো ধরনের ফ্রুটফুল আউটকাম নিয়ে আসতে পারছে না, সেই সকল ক্ষেত্রে সিমুলেশন করার কোনো প্রয়োজন নেই। আউটপুট জিরো, আউটপুট যেহেতু থাকছে না, মানে রেজাল্ট থাকছে না, সুতরাং সিমুলেশন করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এই হচ্ছে আমরা যেগুলো দেখলাম, সেটা হচ্ছে কোন কোন জায়গায় সিমুলেশন আসলে অ্যাপ্রোপ্রিয়েট, কোন কোন জায়গায় ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সিমুলেশনের সংজ্ঞা এবং সিস্টেমের সংজ্ঞা। হ্যাঁ, আমরা গতদিন ভিডিওতে কিছু অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ দেখেছিলাম, কাইন্ড অফ ওগুলোই আমরা আবার এখানে দেখবো, আরও কিছু এক্সট্রা যুক্ত হবে এখানে। তোমরা হচ্ছে এই আন্ডারলাইন করা অংশগুলোকে একটু দেখো ভালো মতো, ঠিক আছে? অ্যাডভান্টেজেসগুলো হচ্ছে কী কী দেখো। ক্যান বি এক্সপ্লোরড উইদাউট ডিসরাপ্টিং রিয়েল সিস্টেম, মানে আমরা রিয়েল সিস্টেমকে এক্সপ্লোর করছি কিন্তু রিয়েল সিস্টেমকে কোনো রকমের চেঞ্জ না করেই। সেক্ষেত্রে আমরা আলাদা ছোট্ট একটা জায়গাতে সেপারেটলি কম্পিউটারাইজ হতে পারে, অথবা স্মল গ্রুপ অফ পিপলকে নিয়ে লাইভ সিমুলেশন করেও দেখা যেতে পারে। সেই অংশটুকুকে আমরা টেস্ট করছি, বিভিন্ন ধরনের নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করতে পারবো, কিন্তু রিয়েল প্রসেসকে আমরা কোনো ধরনের হাত দেবো না, এটা করা সম্ভব, এটা একটা অ্যাডভান্টেজ। ক্যান বি টেস্টেড উইদাউট কমিটিং, মানে আমরা ধরো যে নতুন একটা আইডিয়া নিয়ে চিন্তা করলাম, কিন্তু আসলে সেই জিনিসটা আলটিমেটলি দেখলাম যে ইউজফুল হচ্ছে না, সুতরাং আমরা চাইলে সেটাকে কমেন্ট ছাড়া, মানে আমরা আসলে রিয়েল ওয়ার্ল্ডে ইমপ্লিমেন্ট করলাম না, কিন্তু সিমুলেট করে আসলে দেখতে পেলাম যে আসলে জিনিসটা করে লাভ হবে না, কিন্তু যদি ডাইরেক্ট করে ফেলতাম তাহলে তো আসলে আমাদের লস হতো, তাই না? ওই কারণে এটা একটা অ্যাডভান্টেজ। Then hypothesis about how or why certain phenomena occur can be tested for feasibility. একইভাবে আইডিয়ার কথা আর হাইপোথিসিসের কথা একই রকম, যে নতুন কোনো একটা আইডিয়া বা প্রসেস চিন্তা করে নিলাম, সেটা আসলে আমরা টেস্ট করে নিতে পারি যে আসলে রিয়েল ওয়ার্ল্ডে কেমন ধরনের এফেক্ট ফেলবে, সেটা আসলে সিমুলেট করে চিন্তা করে নিয়ে তারপরে আমরা আগাবো। Time can be compressed or expanded, allowing for a speed up of slowdown of the phenomena under investigation. আচ্ছা, এটা বলতে বোঝাচ্ছে যে টাইম ক্যান বি কম্প্রেসড অর এক্সপ্যান্ডেড, বাড়ানো যেতে পারে, কমানো যেতে পারে। তোমার হচ্ছে যে আমরা যদি দেখি এখানে সিমুলেশনের সংজ্ঞা, যে imitation of operation of a real world system or process over time, তাই না? নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সিমুলেশনটা করছি, তো ওই সময়টা আমাদের সিমুলেশনের উপর ডিপেন্ড করছে। আমরা যদি চাই যে 3 দিনের জন্য একটা সিমুলেশন করব, তা করতে পারি। আমরা যদি চাই যে 1 মাসের জন্য একটা সিমুলেশন করব, তাও করতে পারি। অর্থাৎ ইচ্ছা মতো আমরা যখন প্রয়োজন হবে আমরা সিমুলেশনটাকে সময়টাকে বাড়াতে পারি, কমাতে পারি, সেটা সিমুলেশনের উপরে নির্ভর করছে, ঠিক আছে? আর কি কি অ্যাডভান্টেজেস আছে দেখো। ইনসাইটস ক্যান বি অবটেইনড, ইন্টারাকশন অফ ভ্যারিয়েবলস, মানে আমরা তো বললাম যে সিমুলেশন আসলে অনেকগুলো স্পেসিফিক ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টের কম্বিনেশন, অনেকগুলো অবজেক্ট ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট মিলে একটা সিস্টেম তৈরি, এবং সেই সিস্টেমটা অবজেক্টগুলো একসাথে কাজ করার পরে একটা গোল অ্যাচিভ করে। তো ওই ইন্টারনাল কম্পোনেন্টগুলোর মধ্যে কেমন ধরনের ইন্টারাকশন হচ্ছে সেই সম্পর্কে আমরা ডিপ নলেজ গ্যাদার করতে পারি, ইনসাইট নিতে পারি, ঠিক আছে? একইভাবে ইম্পর্টেন্স অফ ভ্যারিয়েবলস, কোন স্পেসিফিক ভ্যারিয়েবলটা বেশি ইম্পর্টেন্ট, কোন কম্পোনেন্টটা বেশি ইম্পর্টেন্ট পারফরমেন্সের জন্য, সেই জিনিসটা আমরা জানতে পারি সহজে সিমুলেট করে। একইভাবে বটলনেক অ্যানালাইসিস করতে পারি, মানে কোনো একটা স্পেসিফিক সিস্টেমের কোন কম্পোনেন্টটা আমাদের সময় বেশি নষ্ট করছে, বা কোন কম্পোনেন্টটা এত বেশি গুরুত্বপূর্ণ যে ওই কম্পোনেন্টটার জন্য পুরো সিস্টেমটা স্লো হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে বটলনেক। হ্যাঁ,
সেই অ্যানালাইসিসটা আমরা করতে পারি। আবার হচ্ছে a simulation study can help in understanding how the system operates, আচ্ছা, rather than how individuals think the system operate। এর মানে হচ্ছে যে আমরা ইন জেনারেল একটা সিস্টেমকে বাইরে থেকে দেখি, তাই না? বাইরে থেকে দেখে আমরা বলতে পারি যে এইটা একটা সিস্টেম এইভাবে কাজ করছে, এই কাজ করবে, কিন্তু ইন জেনারেল ভিতরে যদি আমরা না দেখি বা ভিতরের ইনার ওয়ার্কিংটা যদি না বোঝার চেষ্টা করি, তাহলে আমরা অনেক কিছু অজানা থেকে যাই, ঠিক আছে? সেই ইন্টারনাল কাজগুলো বা ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিংগুলো সিমুলেশন আমাদের হেল্প করতে পারে বুঝতে। একইভাবে হোয়াট ইফ কোশ্চেন্সগুলো আনসার করতে আমাদের সিমুলেশনটা সাহায্য করবে। যেমন যদি এটা করতাম তাহলে কী হতো, যদি এইভাবে আমরা আগাতাম তাহলে কী হতো, ইত্যাদি। এই টাইপের কোশ্চেনগুলো আমাদের হেল্প করবে সিমুলেশন, ঠিক আছে? এখন ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? একইভাবে যেমন অ্যাডভান্টেজেস আছে, এরকম ডিসঅ্যাডভান্টেজ তো থাকবেই, কারণ সব জায়গাতে আমরা সিমুলেশন ব্যবহার করব না। যেমন বললাম যে সিমুলেশন সব জায়গাতে অ্যাপ্রোপ্রিয়েট না। কোন কোন জায়গাতে আমাদের ডিসঅ্যাডভান্টেজেস হতে পারে, যেমন মডেল বিল্ডিং রিকোয়ার্স স্পেশাল ট্রেনিং। স্বাভাবিক, মডেল বিল্ডিং কিন্তু সহজ না। মডেল বিল্ডিং করার জন্য এক্সপার্ট লাগবে, মডেল বিল্ডিং করার জন্য স্পেসিফিক টুলস লাগবে এবং স্পেশাল ট্রেনিং লাগবে। সুতরাং সেই ক্ষেত্রে যদি না থাকে তাহলে এটা তো লাভ হবে না, মানে কোনো ধরনের মডেল তৈরি করতে না পারলে সিমুলেশন করা সম্ভব না। আবার সিমুলেশন রেজাল্টস ডিফিকাল্ট টু ইন্টারপ্রিট। সাধারণত যেটা বললাম যে রিসার্চ রিলেটেড সিমুলেশন বা একটু কমপ্লেক্স মডেল সিস্টেমের সিমুলেশন করতে গেলে যে রেজাল্টটা আমাদের আসবে সেই রেজাল্টটা হয়তো বা মানে আমরা বুঝতেও পারছি না যে আসলে পজিটিভ রেজাল্ট আসলো না নেগেটিভ রেজাল্ট আসলো, ঠিক আছে? অনেক সময় ডিফিকাল্ট টু ইন্টারপ্রিট হয়, মানে বুঝতে সমস্যা হতে পারে আমাদের রেজাল্টটা। সুতরাং সেক্ষেত্রে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সিমুলেশন মডেলিং অ্যানালিসিস ক্যান বি টাইম কনজিউমিং অ্যান্ড এক্সপেন্সিভ। স্বাভাবিক বিষয়, টাইম অবশ্যই লাগবে, এবং যেহেতু অনেক ধরনের কমপ্লেক্স সিস্টেম আছে, আমাদের কমপ্লেক্স সফটওয়্যার ব্যবহার করতে হতে পারে, এক্সপার্টদের ইউজ করা লাগতে পারে, সেক্ষেত্রে আমাদের এক্সপেন্সটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। Simulation is used in some time when an analytical solution is possible or even preferable. হয়তো যে ক্ষেত্রে আমরা সিমুলেশন ব্যবহার করব না, অর্থাৎ যদি অ্যানালিটিক্যাল সলিউশন সম্ভব হয় এবং সেক্ষেত্রে আমরা সিমুলেশন ব্যবহার করি, তাহলে আমরা একটা ডিসঅ্যাডভান্টেজে পড়ব, ঠিক আছে? স্বাভাবিক, যে আগের ইনঅ্যাপ্রোপ্রিয়েটেড যে অংশটা সেখানে আমরা এটা দেখছি, ঠিক আছে? এখন এই যে এই ডিসঅ্যাডভান্টেজগুলো এবং যে সকল জায়গাতে আমাদের সিমুলেশন ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য আমরা কি করতে পারি, সেগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য যেগুলো করতে পারি সেগুলো হচ্ছে যে এইগুলো, যে আমরা কীভাবে এই লিমিটেশনগুলোকে আমরা ওভারকাম করব, ঠিক আছে? কীভাবে করব সেগুলো, যেমন ধরো ইন জেনারেল সফটওয়্যার বেসড, সফটওয়্যারের হেল্প নিব আমরা, হ্যাঁ? যেমন ধরো বিভিন্ন ধরনের সফটওয়্যার প্যাকেজেস আছে যেগুলো আসলে আমাদের মডেল তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে? বিভিন্ন ধরনের মডেল অলরেডি তৈরি করা থাকে, এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো আমরা ডাইরেক্টলি ব্যবহার করতে পারি। যেমন ম্যাথল্যাবে তোমার হচ্ছে কনভেয়ার বেল্ট মডেল, তারপরে উইন্ড মিল মডেল, ব্লেন্ডারে তোমার ওয়াটার মডেলিং, ওয়াটার সিমুলেশন, এইরকম অনেক ধরনের মডেল বা ক্লথ মডেল বা বিভিন্ন ধরনের অবজেক্ট মডেল, এগুলো অলরেডি তৈরি করা আছে যেগুলো আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারি। এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলোর থেকে আমরা বিভিন্ন ধরনের মডেল ডাইরেক্টলি ইউজ করতে পারি, অর্থাৎ সেই মডেলগুলো তৈরি করতে আমাদের আলাদা কোনো কষ্ট লাগছে না, ঠিক আছে? একইভাবে ডেভেলপড আউটপুট অ্যানালাইসিস ক্যাপাবিলিটিস, অর্থাৎ এমন সফটওয়্যার আছে যেগুলো তো আমাদের যে আউটপুটটা আসছে সিমুলেশনে সেগুলো বুঝতে সাহায্য করবে। যেমন এই যে এখানে একটা প্রবলেম ছিল যে ডিফিকাল্ট টু ইন্টারপ্রিট, তাই না? হয়তো বা আমাদের কিছু সফটওয়্যার থাকবে যারা সেই রেজাল্টটাকে বুঝতে সাহায্য করবে। দেন সিমুলেশন ক্যান পারফর্ম ফাস্টার টুডে দ্যান ইয়েস্টারডে। স্বাভাবিক, আমরা যত দ্রুত আগাচ্ছি টেকনোলজি তত দ্রুত, মানে খুবই দ্রুত আগাচ্ছে আসলে। যদি আমরা যে কোনো একটা সিমুলেশন হয়তো আজকে করতে পারছি না, কয়েক বছর পরে হয়তো করা সম্ভব হবে। এরকম অনেক এক্সাম্পল অলরেডি আছে। যেমন ধরো যে তোমার ওই অ্যাভাটার মুভি আছে, যেটা তোমার হচ্ছে যখন স্ক্রিপ্টটা লেখা হয়েছিল সেটা তোমার হচ্ছে 1990 বা 80 সালের দিকে লেখা হয়েছিল। ওটা তোমার শ্যুট করা হয়েছে 2000 সালেরও পরে বা 2010 সালের দিকে। কারণ হচ্ছে যে ওই সময় ওই টেকনোলজি ছিল না, যে টেকনোলজি আসলে আমাদের ওই মুভিটা শ্যুট করতে বা মুভিটা তৈরি করতে, প্রডিউস করতে প্রয়োজন হতো আর কি। অর্থাৎ পরবর্তীতে হয়তো আমাদের এটা করা সহজ হয়ে যাবে, যে কোনো একটা সিমুলেশন। এগুলো হচ্ছে আরেকটা কি, ক্লোজড ফর্ম মডেলস
are not able to analyze most of the complex systems that are encountered in practice. আচ্ছা, ইন জেনারেল প্র্যাকটিসে যে মডেলগুলো আমরা করি, মানে প্র্যাকটিস বলতে রিয়েল ওয়ার্ল্ডে যে মডেলগুলো তৈরি করি সেগুলো সব কিছু অ্যানালাইজ করতে সহজ, মানে অ্যানালাইজ করতে পারে না, ঠিক আছে? কারণ আমাদের একটা প্রিডিফাইন্ড ক্যারেক্টারিস্টিক্স বলে দিতে হয়, একটা মডেলের এই এই বিহেভিয়ার থাকবে, এই প্রপার্টিস থাকবে, সেগুলো সব ক্ষেত্রে আমরা আগে থেকে জানি না। ইন রিয়েল ওয়ার্ল্ডে হঠাৎ করেও কোনো একটা ঘটনা ঘটতে পারে যেটা আমরা চিন্তাও করিনি, ঠিক আছে? সেই সকল ক্ষেত্রে আমাদের এটা একটা লিমিটেশন আসলে। এটা নিয়ে এখনও অনেক কাজ চলছে অলরেডি, যাতে অটোমেটিক্যালি কোনো একটা মানে নতুন একটা ইভেন্টের জন্য আমাদের মডেল যদি অটোমেটিক রেসপন্ড করতে পারে, কীভাবে রেসপন্ড করবে সেগুলো নিয়ে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের লিমিটেশনগুলো ওভারকাম করার জন্য যা যা আমরা করতে পারি। এখন আর কয়েকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন এরিয়া দেখব, ঠিক আছে? অ্যাপ্লিকেশন এরিয়া দেখে আমরা হচ্ছে কিছু কুইজ সলভ করে আজকে ক্লাসটা ক্লোজ করব। অ্যাপ্লিকেশন এরিয়া এটা অলরেডি আমরা দেখেছি প্রথম আগের ক্লাসেও, বিভিন্ন জায়গাতে আমরা হচ্ছে সিমুলেশন ইউজ করতে পারি। যেমন ম্যানুফ্যাকচারিং সিস্টেমস, কী কী ধরনের ম্যানুফ্যাকচারিং সিস্টেম, সব ধরনের ম্যানুফ্যাকচারিং সিস্টেমে আমরা ইউজ করতে পারি, যেটা আসলে যদি বিভিন্ন ধরনের যন্ত্রাংশ বা ফ্যাক্টরি ইউজ করে, যেমন সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং, এয়ারক্রাফট, মোবাইল ম্যানুফ্যাকচারিং, ফুড ম্যানুফ্যাকচারিং ইত্যাদি। পাবলিক সিস্টেমস যেমন কি হেলথ কেয়ার, অলরেডি একটা এক্সাম্পল দেখেছি আমরা গত দিনের ভিডিওতে। মিলিটারি অবশ্য সবসময় করে লাইভ সিমুলেশন। ন্যাচারাল রিসোর্সেস যেমন হচ্ছে তোমার যেখানে যেটা বলছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এছাড়া আরও অনেক ধরনের পাবলিক সিস্টেমে আমাদের সিমুলেশন ব্যবহার করা যায়। দেন ট্রান্সপোর্টেশন সিস্টেম, ঠিক আছে? ট্রান্সপোর্টেশন সিস্টেমটা হচ্ছে কি, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশন সিস্টেমে আমরা সিমুলেশন করতে পারি। যেমন তোমার হচ্ছে এয়ার ট্রাফিক সিস্টেম, বা বিভিন্ন ধরনের ট্রাফিক, মানে কোনো একটি স্পেসিফিক রাস্তাতে কেমন জ্যাম আছে সেটা আসলে গুগল অটোমেটিক্যালি প্রেডিক্ট করে, কীভাবে ওই ফোন ট্র্যাক করে যে এই মুহূর্তে ওই স্পেসিফিক জায়গাতে কতগুলো ইউজার অ্যাক্টিভ আছে। এরকম অনেক ধরনের সিমুলেশন করা সম্ভব, যে ইন জেনারেল একটা হিস্ট্রিক্যাল ডেটা থেকে এই সময় এই জায়গাটাতে কত পরিমাণ ট্রাফিক থাকতে পারে, এরকম অনেক ধরনের ট্রান্সপোর্টেশন সিস্টেমের সিমুলেশন করা সম্ভব। দেন কনস্ট্রাকশন সিস্টেম, ওই বিভিন্ন ধরনের প্ল্যান, আর্কিটেকচারাল মডেলিং, সিমুলেশন। রেস্টুরেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট সিস্টেম একইভাবে আর কি, বিভিন্ন ধরনের সার্ভিস, যেমন সার্ভিস নিয়ে যদি আমরা সিমুলেট করতে, প্রসেস নিয়ে সিমুলেট করতে পারি ইত্যাদি। বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং, বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং বলতে যে আমরা অলরেডি কিছু ডিফাইন্ড যদি বিজনেস প্রসেস থাকে সেগুলোকে নিয়ে আমরা যদি রিফাইন করতে চাই, যে এই স্পেসিফিক বিজনেস মডেলটা আমরা ইমপ্রুভ করবো কীভাবে, সেই জিনিসটা আসলে রি-ইঞ্জিনিয়ারিং, এই বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ে, এগুলো করা সম্ভব। ফুড প্রসেসিং একইভাবে, ওই ম্যানুফ্যাকচারিং আর ফুড প্রসেসিং একই রকম। কম্পিউটার সিস্টেম, বলো। এখানে রেস্টুরেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট সিস্টেম এন্ড বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং আমি সিমুলেশন হবে আমার বুঝতে পারতেছি না। এই যে দেখো, রেস্টুরেন্ট এবং এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে বলছে যে কুইক সার্ভিস রেস্টুরেন্ট ট্রাফিক অ্যানালাইসিস। ধরো যে তোমার রেস্টুরেন্টটা অনেক বড় রেস্টুরেন্ট, তাই না? কিন্তু তোমার ধরো যে কাউন্টার একটা, তুমি অনেক পার্সন চলে আসছে এবং কাউন্টার পার্সনের অনেকজন ভিড়, কিউ লেগে যাচ্ছে, সেই কিউটাকে মেনটেন করবো। তুমি এখন চিন্তা করছো যে কিউটাকে কীভাবে মেনটেন করা যায়। তাহলে একটা চিন্তা করলা যে আমাদের যদি কাউন্টার বাড়ানো যায়, 4-5টা কাউন্টার করি, তাহলে সেক্ষেত্রে একটা টেস্ট করা যায় যে কীভাবে, একদিন 2 দিন টেস্ট করলা, তারপরে ইমপ্লিমেন্ট করে দিলা রিয়েল রেস্টুরেন্টটাতে করে দিলা। এটা একটা সিমুলেশন, লাইভ সিমুলেশনের মধ্যে পড়ে, ঠিক আছে? এরকম যে কোনো জায়গাতে ছোট ছোট টেস্ট করে করে আমরা সিমুলেশন করতে পারি, যে অনেক ফিল্ডে করতে পারি। হ্যাঁ, সেটা এন্টারটেনমেন্ট সিস্টেম। এখানে আসলে দুইটা কাছাকাছি, দুইটাই আসলে পাবলিক সার্ভিস হিসেবে চিন্তা করা হচ্ছে। যেমন ধরো মুভি থিয়েটার, সেখানেও কিউ হয়, অথবা পিপলদের বসানোর সিস্টেমটা ইত্যাদি, অনেক ধরনের সিমুলেশন করা যায়। কম্পিউটার সিস্টেম পারফরমেন্স, যেটা লাস্টের যে পয়েন্টটা, সেটা হচ্ছে তোমার ধরো যে বিভিন্ন ধরনের সফটওয়্যার অলরেডি আমরা ব্যবহার করি কম্পিউটারের মডেলিংয়ের করার জন্য। যেমন তোমরা নেটওয়ার্কিং ক্লাসে প্যাকেট ট্রেসার ব্যবহার করছো, তাই না? ওই প্যাকেট ট্রেসারটা পুরোটাই একটা সিমুলেশন। তোমরা হাব নিচ্ছ, রাউটার নিচ্ছ, সার্ভার নিচ্ছ, ডিএনএস কনফিগার করছো, কোনোটাই রিয়েল ওয়ার্ল্ড ডিভাইস না। তোমরা পুরোটাই সিমুলেট করছো, টেস্ট করছো, প্যাকেটের ট্রাভেলিং দেখছো ইত্যাদি।
এটার পুরো সিমুলেশন করে আমরা হচ্ছে পারফরমেন্স চেক করছি ইত্যাদি, কোন ধরনের লোড করলে কোনটা, এরকম যে কোনো ধরনের সিমুলেশন করার জন্য কম্পিউটার সিস্টেম সিমুলেশনের অনেক সফটওয়্যার আছে, এগুলো আমরা ব্যবহার করি।